ঋতু বদলের সাথে সাথে প্রাকৃতিকভাবে সব কিছুরই পরিবর্তন হয়, যেমন মুখের রুচি, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসবেরও পরিবর্তন হয়। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আমার একজন প্রিয় দিদিমণি বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, তিনি লিখেছেন গতকালের ভিডিও দেখে, লিখেছেন, দিদি, শিমের বিচি কিভাবে খোসা ছাড়ানো যায় একটু জানা থাকলে দেখাবেন প্লিজ। তো আমি কাঁচা শিমের বিচিগুলো সামান্য করে একটু লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। দেখুন এখন অনেকটাই নরম হয়ে গেছে। কুলার উপর রেখে এভাবে টিপ দিতেই শিমের বিচি থেকে খোসাগুলো ছাড়িয়ে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন এভাবে করে শিমের বিচির খোসা ছাড়ানো যায় খুব সহজে। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই দিদিমণি। খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন, আমি খুবই খুশি হয়েছি। বাঁধাকপির ফিসটা উপর দিয়ে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। এটা হলো অ্যালার্জির মহা ঔষধ। বেটে নিচ্ছি ছোট একটা পাটায়। ছোট পাটার ওই শিলটা ভেঙে গেছে, তো বড় পাটার শিল দিয়ে ছোট পাটাতেই সব সময় হলুদ বাটি, কারণ হলুদ বাটলে ওই পাটার আর ধার থাকে না, শিলটারও ধার থাকে না, তাই উল্টো পিঠে হলুদ বেটে নিচ্ছি। আমাদের দুইজনের জন্য নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর 20-25টা গোলমরিচ একসাথে মিহি করে বেটে নিচ্ছি। হলুদের বুস্টার কিনতেও পাওয়া যায়, কিন্তু কাঁচাটাতে বেশি গুণাগুণ থাকে, তার জন্যই আমি কষ্ট করে হলেও কাঁচাটাই বেটে নিই। 2বার করে 2 বয়ম হলুদের বুস্টার কিনে এনেছিলাম, কিন্তু আমার কাছে কাঁচাটাই বেশি উপকারী মনে হয়। শুকনো আতপ চালের গুঁড়োতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে ভাপা পিঠা তৈরি করব। গতকাল একটা নারিকেলের দুধ বের করে নিয়েছিলাম কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করার জন্য। ওই নারিকেলটুকু খেজুরের ঝোলা গুড়ের সাথে রেখেছিলাম, এখন চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে নারিকেলটা কুড়িয়ে নিয়ে ব্লেন্ডারে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, এরপরে হালকা হাতে চিপে কিছুটা দুধ বের করে নিয়েছি। ওটা কোল্ড প্রেস কোকোনাট অয়েলের জন্য স্টিলের গ্লাসে করে ফ্রিজে নরমালে রেখে দিয়েছি, আগামীকাল অয়েলটা বের করে নেব। নারিকেলটা বেশি চিপে চোঁচার মতো করি নাই, ওটাতেও কিছুটা দুধ রয়ে গেছে, রেখে দিয়েছি শুধু ভাপা পিঠা তৈরি করার জন্য। আমার একটু তেলও হবে আর পিঠাও খাওয়া হবে, দুইটাই হবে। এখন গুড় নারিকেল ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে নরমাল জল দিয়ে চালের গুঁড়োগুলো খুব সুন্দর মতো ভিজিয়ে নিচ্ছি ভাপা পিঠা তৈরি করার জন্য। একটু খেজুর পাটালি গুড় দিয়েছি কেটে, আর সামান্য করে ঝোলা গুড় দিয়েছি। একসাথে জল দিলে বেশি হয়ে যেতে পারে, তাই বুঝে শুনে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। খেজুর গুড়টা খুবই সুন্দর গ্রানও আছে। ডিপ ফ্রিজে কোরানো নারিকেল ছিল, ভাপা পিঠাটাকে আরো মুখরোচক করার জন্য ওখান থেকেও একটু নারিকেল দিচ্ছি। গুড় নারিকেল একসাথে মাখিয়ে এভাবে ভাপা পিঠা বানালে এটাকে আমাদের অঞ্চলে ধুই পিঠা বলতো। এখন যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের ভাষারও পরিবর্তন হয়েছে, তাই এখন সবাই বলে ভাপা পিঠা, আমিও বলছি ভাপা পিঠা। এভাবে মুঠো মুঠো করে আমার মা, শাশুড়ি মা এনারা বানাতেন, আমিও প্রতি বছর এভাবে করে ভাপা পিঠা বানাই। আমার কাছে এই পিঠা খুবই ভালো লাগে খেতে, আমাদের দুজনের কাছেই ভালো লাগে, তাই আমরা যখন খাই, ঘরে কেউ থাকে না, তখন আমি এভাবে মুঠো মুঠো করে ভাপা পিঠা বানাই। পাতিলে 1 লিটারের মতো জল দিয়েছি, জলটা ফুটে উঠলে এরপরে মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। কাপড়টা পরিষ্কার, এটা আমার ফ্রিজের নরমালে থাকে সব সময়। ওই কাপড়টা পাতিলের মুখে বেঁধে দিয়ে তার উপরে মুঠো মুঠো করে পিঠাগুলো দিয়েছি, ভাপানো হোক। এদিকে আমি হলুদ চাটা রেডি করে নিই। বেটে রাখা হলুদ গোলমরিচ 2 গ্লাসে সম পরিমাণে নিয়ে নিলাম। এরপরে নিয়েছি 1 টেবিল চামচ করে কোল্ড প্রেস কোকোনাট অয়েল। এখন দিচ্ছি নরমাল খাবার জল। এরপরে দেব 1 চিমটি পরিমাণ করে হিমালয়া পিঙ্ক সল্ট। এরপরে দেব ফোটানো গরম জল। পানীয়টা হবে কুসুম গরম।
তাই আগে নর্মাল জল দিয়েছি যেন হলুদের গুণাগুণ অটুট থাকে, কারণ প্রথমেই যদি ফোটানো গরম জল দিতাম গ্লাসে, হলুদ গোলমরিচ এগুলো প্রায় সিদ্ধ হয়ে গুণাগুণটা নষ্ট হয়ে যেত। এই জন্যই প্রথমে নর্মাল জল দিয়েছি, তার উপরে ফোটানো গরম জল দিয়েছি। পানীয়টা হয়েছে কুসুম গরম। ওনাকে এক গ্লাস দিয়ে দিলাম, এটা আমার জন্য। কোল্ড প্রেস কোকোনাট অয়েল গলে যাচ্ছে দেখুন। যাদের সুগারে কোনো সমস্যা নাই তারা এখানে একটু খাঁটি মধুও ব্যবহার করতে পারেন স্বাদের জন্য। এই পানীয়টা খেতে তেমন স্বাদ লাগে না, তবে অ্যালার্জির মহা ঔষধ। গত ৩-৪ মাস যাবৎ খেতে পারি নাই, একবার বাড়িতে একবার ঢাকায় বিভিন্ন ধরনের ঝামেলার কারণে এই জিনিসটা খাওয়া হয় নাই। ঢাকায় আসার পরের দিন থেকে আবার শুরু করলাম। একটা পিঠা নামিয়ে দেখছি, এরই মধ্যে পিঠাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের দুজনের জন্য প্লেটে নেব, বাকিগুলো ভাপাতে বসিয়ে দেব। তো পিঠাগুলো আমি এমনভাবে তৈরি করছি যেন হলুদ চা খেয়ে এর পরপরে খেতে পারি। উনি সব সময় হলুদ চা খেয়ে একটু কিছু মুখে দেন, চিড়া মুড়ি অথবা অন্য কিছু। তার জন্যই আজকে বললাম না, চিড়া মুড়ি খাওয়ার দরকার নেই, আজ ভাপা পিঠা তৈরি করব। ওভাবেই পিঠা তৈরি করব যেন হলুদ চা খেয়ে সাথে সাথে খেতে পারি। নারিকেল বেশি হওয়াতে পিঠাগুলো খুবই ভালো লেগেছে খেতে। কয়েকটা পিঠা খেয়ে নিয়েছি। এরপরে দুপুরে রান্নার আয়োজন করছি। ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথাটা রেখে দিয়েছি, ওটা অন্যদিন রান্না হবে। 4 পিস মাছ হয়েছে, এই 4 পিস মাছ রান্না করব। হলুদ লবণ মাখিয়ে মাছের পিসগুলো আগে ভেজে নেব। রান্না করব শিমের বিচি দিয়ে। মাছ ভাজা হতে হতে এদিকে আমি একটু সামান্য করে মশলা বেটে নেব, আদা জিরা আর অল্প একটু পেঁয়াজ। বাঁধাকপিতেও একটু মশলা লাগবে, তার জন্য একটু বেশি করেই মশলা বেটে নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে। ইলিশ মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই তেলেই গোটা জিরা ফোড়নে দিলাম। মশলা বাটার এই ভিডিওটা আগের ছিল, এটা কিভাবে জানি পরে চলে আসছে। যাই হোক, বেটে নিয়েছিলাম আদা জিরা আর সামান্য করে একটু পেঁয়াজ। ফোড়নটা রেডি হলে এখন প্রথমে দেব পেঁয়াজ বাটা, এরপরে আদা আর জিরা বাটা দেব সামান্য করে। মশলাগুলো কিছুক্ষণ খুব সুন্দর মতো কষিয়ে নেব, দারুণ একটা ঘ্রাণও বের হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ। চুলার তাপটা একটু কমিয়ে রেখে এটাও খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এবার শিমের বিচি দিয়ে দিলাম। শিমের বিচিটা মশলার সাথে ভালো করে কষানোর জন্য সামান্য করে একটু ফোটানো গরম জল দিয়েছি। এবার ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব যেন কষানোতেই শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। তাহলে আর শিমের বিচিগুলো যতক্ষণ রান্না করি এগুলি আর গলবে না। সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন দিচ্ছি টমেটো, ফালি করা 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। এই সুযোগে আমি বাসনপত্রগুলো ধুয়ে নেব। সকালবেলায় পিঠা বানিয়েছি, মাছ কেটে সব কিছু রান্নার জন্য রেডি করে নিয়েছি। অনেকগুলো বাসনপত্র ধুইতে হবে। আমি সব সময় এরকম করি, রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রান্নার জন্য সব রেডি করে নিয়ে রান্নার ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে বা বসে না থেকে রান্নাঘরের আসবাবপত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে একই সময়ে একই সাথে দুইটা কাজই হয়ে যায়। অল্প সময়ে রান্নাঘর থেকে অবসর পাওয়া যায়। আমি সব সময় এরকমই করি। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। মাঝে একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব ফোটানো গরম জল। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, তারপরও 2 মিনিটের মতো ঢেকে রান্না করব। বাঁধাকপিগুলো ভাপিয়ে নেব। সসপ্যানে স্বাদ মতো লবণ দিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম। যেন লেগে না যায় তার জন্য সামান্য করে একটু জল দিলাম। এরপরে ঢেকে ভাপিয়ে নেব। এদিকে রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। এখন নামিয়ে নিচ্ছি। সুপারি গাছের কয়েকটা খোল কেটে এনেছিলাম বাড়ি থেকে। মরিচ বাটার সময় আমি এরকম একটা খোল দিয়ে পাটা থেকে মরিচ টেনে নেই, তাই আর হাতে লাগে না। আর তরকারি ঢালার সময়ও এরকম একটা খোল দিয়ে কড়াই থেকে টেনে নেই। তেল গরম হলে আলুর পরিমাণ লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এদিকে বাঁধাকপিটার কি অবস্থা দেখি, এটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে, কমেও গেছে। একটু জল দেওয়াতে নিচ দিয়ে লাগে নাই। বাঁধাকপি একটু লেগে গেলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন বাঁধাকপির উপর দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এদিকে মশলাটা রেডি করে নেই। তেল গরম হলে 5 ফোড়ন দিলাম, একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম। আদা জিরা বাটার সাথে মশলার পরিমাণ একটু লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। এখন ফোড়নের উপর দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। মরিচগুলো কষি, ঝাল কম, তাই সামান্য করে একটু গুঁড়ো মরিচ দিয়েছি। খুব সুন্দর মতো মশলাটাকে মনের মতো করে কষিয়ে নিচ্ছি। এদিকে বাঁধাকপি আর আলু এটাও আরও কিছুক্ষণ রান্না হয়েছে। মশলাটা কষানো হলে উপর দিয়ে দিলাম। এবার আর ঢাকা দেব না, ভালোভাবে নেড়ে চেড়ে দারুণ মতো রান্না করে নেব। উনি বলেছিলেন একটু লাল লাল করে ভাজা করতে, এই জন্যই তরকারিতে একটু বেশি করে তেল দিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়েছি। এভাবে করে উল্টে পাল্টে অনেকক্ষণ পর্যন্ত কপিটাকে ভাজা করে নিয়েছি। বলেছিলেন একটু লাল লাল করে কপি ভাজা খাবে, তার জন্য একটু সময়ও লাগছে। তবে প্রিয় মানুষদের প্রিয় খাবারগুলি রান্না করে খাওয়াতে পারলেই আমাদের মতো গৃহিণীদের যত শান্তি। তেজপাতাগুলো ফেলে দেব। আমার মনে হচ্ছে রান্নাটা ওনার মনের মতোই হয়েছে। আগে যখন রুটি খেত তখন সকালবেলায় এরকম করে বাঁধাকপি ভেজে নিতাম,
আমরা সবাই তখন রুটি খেতাম সকালবেলায়। এটা দিয়ে রুটি খেতেও খুবই চমৎকার লাগবে। আমার কাছে দেখেই ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের কাছে আজকের ২টা রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। রান্না বান্না শেষে এখন কড়াইটাও ধুয়ে নিচ্ছি। আগে সব ধুয়ে নিয়েছি, আর তেমন কিছুই নাই। শুধু ভাতের মাড়টা গেলে রান্নাঘরটাকে ভালোভাবে মুছে নেব। এরপরেই খাওয়া দাওয়ার পালা। আপনাদেরকে কাছে থেকে দেখাই কফি ভাজাটা কেমন হয়েছে। পোড়া দাগ লাগাই নাই, তবে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার বাড়ি থেকে আসার সময় ২টা কাঁসার গ্লাস, ২টা বাটি, বড় একটা জাম বাটি আর একটা কাঁসার থালা এনেছিলাম। হিন্দি লেখা আছে বিবাহ, যেমন বিয়ের গানি কোনো বেগুনের থেকে একটু লেখা আছে। হ্যাঁ, বাবা মার স্মৃতি রে স্মৃতি। আমাদের এদিকে অনেক আগ থেকে প্রচলিত নিয়ম আছে, বিয়ের সময় কাঁসার থাল, গ্লাস, পিতলের হাঁড়ি, পাতিল, কড়াই এসব দিতে হয়। তো আমার বাবাও আমাদের বিয়ের সময় ২টা কাঁসার থালা, ২টা গ্লাস, ২টা বাটি, একটা চামচ, একটা পিতলের গামলা, পিতলের কড়াই, পিতলের ভাত রান্নার পাতিল, আবার বড় সাইজের একটা পূজার থালা দিয়েছিলেন, এবং পূজার ছোট ছোট থালা, গ্লাস এসবও দিয়েছিলেন। তবে এই জিনিসগুলি বিয়ের পর থেকে আর কোনো দিনও ব্যবহার হয় নাই। এগুলি আমার শাশুড়ি মা বস্তায় ঢুকিয়ে আমাদের ঘরের দমদমার উপরে রেখেছিলেন। দমদমা মানে হলো বাঁশের বা কাঠের ঘরের যে টং থাকে উপরে, ওইটাকে আমরা দমদমা বলি। কে কি নামে ডাকেন আমি জানি না, অনেকে হয়তো হাসবেন। কয়েকটা নিম পাতা ভেজে নিয়েছিলাম, আগে এটা দিই। আমরা আবার বিয়ের সময় ৬০টা পিতলের কলসি, ৩৬টা কাঁসের গ্লাস এবং কাঁসার ২টা থালাও পেয়েছিলাম। আমার বাবাও বিয়ের সময় কাঁস পিতলের সাথে পিতলের একটা বড় কলসিও দিয়েছিলেন। পরে মাত্র একটা কলসি মনে হয় ব্যবহার করেছিলাম কিছু বছর, আর সব কিছু দমদমার উপরে বস্তায় বাঁধা ছিল। এরপরে ক্রমে ক্রমে আত্মীয় স্বজনদের কারো বিয়ে হলে ওখানে উপহার দিয়েছি, আরগুলো কিছুটা বিক্রিও করে দিয়েছে চোরের ভয়ে। কিন্তু আমাদের বিয়ের সময় আমার বাবা যা দিয়েছিলেন ওগুলি একটিও বিক্রি করি নাই এবং কাউকে দিইও নাই। কি কারণে জানি এই সব দামি জিনিসগুলো তখন কেউই ব্যবহার করতো না। সবার বিয়েতে মা বাবার সাধ্য অনুযায়ী মেয়েকে সম্প্রদানের সময় এই জিনিসগুলি দেওয়া হতো। আমার মনে হচ্ছে এগুলি ঘষা মাজার ভয়ে বা পরিষ্কার রাখতে পারবো কিনা এইসব ভয়ে মানুষ ব্যবহার করতো না। আর তখন এইসব চুরিও হতো। আমার মনে আছে আমাদের বিয়ের কিছুদিন পরে আমাদের ঘরে চোর ঢুকেছিল। তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো ট্রাঙ্কে যত কাপড় চোপড় আছে সব কিছু চোরে নিয়ে গেছে। অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলও চোরে নিয়ে গেছে। সবার ধারণা ছিল চোর ঢুকেছে ওই কাঁস পিতলের জিনিসগুলো নেওয়ার জন্য। ওই জিনিসগুলো দমদমার উপরে থাকাতে চোর নিতে পারে নাই। পরে চোরের ভয়ে অনেকগুলো গ্লাস, কলসি বিক্রি করা হয়েছে। আমাদের ৩ মেয়ে। বড় মেয়ের বিয়ের সময় আমার বিয়েতে যা আমার বাবা সম্প্রদানের সময় দিয়েছিলেন সব আমার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। পরে ভেবেছিলাম মেজ ছোট ২ মেয়ের বিয়েতে বাজার থেকে কিনেই দিব। ওদের বিয়ের সময় ওরা বলেছিল, মা এইসব কাঁস পিতল কিছুই দেওয়ার দরকার নাই, আমাদেরকে মানুষ করে দিয়েছেন, আমরা চাকরি করি, আমাদের কিছুরই দরকার নাই, কিছুই দিতে হবে না, বাজার থেকেও কিনতে হবে না। তারপরও ছোট মেয়েকে স্টিলের এবং অ্যালুমিনিয়ামের অল্প কিছু হাঁড়ি পাতিল দিয়েছিলাম, শুধু ২ জন মানুষের রান্না করে খাওয়ার জন্য। ওইটাও ওরা নেয় নাই, ওগুলি বিয়ের পরে আমাদের ঘরেই রেখে গেছে। পরে আমার রিয়া যখন বাসা নিয়েছে ঢাকায়, তখন ও অল্প কিছু শুধু হাঁড়ি পাতিল নিয়েছে, কলসিটাও নেয় নাই, অনেক কিছু নেয় নাই।
ছোট মেয়ের জন্য ল্যাপ তোশকও বানিয়েছিলাম, পাটি বালিশ সব কিছুই কিনেছিলাম। এগুলি পরে ওরা বাসা যখন নিয়েছে তখন দিয়ে দিয়েছি। আর মেজো মেয়েকে কিছুই দেই নাই। ও বলেছে, মা আমার কিছুরই দরকার নাই, আমার কিছুই লাগবে না। সব কিছুই আমরা জোগাড় করেছিলাম, কিন্তু বিয়ের পরদিন যাওয়ার সময় বরপক্ষ কিছুই নেয় নাই। শুধু মনে হয় কাঁচের 2টা থালা আর গ্লাস, একটা পাটি নিয়েছিল, আর কিচ্ছু নেয় নাই। পরবর্তীতে নাতি নাতনিদের অন্নপ্রাশনে কাঁসার থালা বাসন দিয়েছিলাম। এখন বাকি রয়েছে শুধু একটা থালা, 6টা গ্লাস আর মনে হয় 4-5টা বাটি, এই, আর কিছুই নাই। ওইদিন আসার সময় বড় মেয়েকেও একটা কাঁসার গ্লাস দিয়ে আসছি। ও বলছে, মা কাঁসার গ্লাসে জল খেলে অনেক উপকার, এটা জানেন কিনা? তো আমি বলছি, কি উপকার? ও বলেছিল অনেক কথা, আমার মনে নাই। পরে ওর জন্য আরো একটা গ্লাস আমার নাতি অরিন্দমের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আসার আগের দিন। তবে আমার খুব ইচ্ছা কাঁসার থালায় ভাত খাওয়ার, এজন্যই আমি কাঁসার থালাটা নিয়ে আসলাম। উনি বলছেন, তুমি এত কষ্ট করে থালাটা মেজে গুছে পরিষ্কার করেছো, তুমি খাও এটাতে। আমি বলছি, না তুমি খাও, আমি আরো 2টা থালা কিনবো। আমার কাছে যে কি আনন্দ লাগছে, আজকে কাঁসার গ্লাসে জল খাচ্ছি, কাঁসার থালায় ওনাকে ভাত দিয়েছি, তাই অনবরত বক বক করেই যাচ্ছি। তরকারিগুলো কেমন হয়েছে সেটাও বলছি না। বাঁধাকপি ভাজাটা খুবই চমৎকার হয়েছে। ওনাকে বলছিলাম, তোমার মনের মতো হয়েছে কিনা? উনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, মনের মতোই হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আমার কাছেও অনেক ভালো লাগছে। এইসব রান্নাগুলি করতে একটু সময়ও লাগে, ঝামেলারও, তাই শর্টকাটে সবসময় রান্না করি। কি চমৎকার হইলো বাঁধাকপি, এটা ইলিশ মাছ, স্বাদের ইলিশ মাছ। কি চমৎকার। না ওইসে তো লাগে, ওই ভিতরে কি এটা? না ডিম হয় না। ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে নতুন নতুন ইলিশ মাছ বাইরে, এগুলি খেতে এক স্বাদ। স্বাদ আছে তো মাছ, মাছ মাছ খারাপ না, স্বাদ আছে। ছোট হইলেও ছোট ছোটোর মতো স্বাদ। 2টা তরকারি খুব ভালো হয়েছে। আমার কথা হলো, যেদিন যেটাই রান্না করব, ডাল আলু ভর্তা হলেও ওটা যেন মুখে লাগে খেতে, যেন ভালো লাগে, এরকম করেই সবসময় রান্না করার চেষ্টা করি। আজও 2টা রান্না খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। আপনাদের নামগুলি বলতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, অনুভব পাত্র মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মণিদীপা বক্সি বেলেঘাটা থেকে, পম্পা নন্দী আমেরিকা থেকে, উষা দাস আন্দামান নিকোবর আইসল্যান্ড ইন্ডিয়া থেকে, সুমিতা দে আসাম থেকে, অনিমা বোস রাঁচি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রুমা সেন গুপ্ত কলকাতা থেকে, মনিরা চৌধুরী মিরপুর ঢাকা থেকে, পি বাসু, সুমন্তরা সেনাপতি, সোনিয়া দেবী হর্ষ বসাক যোধপুর থেকে, রানু বেগম ইতালি থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।